প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যার গল্প শুনছিলাম বা নাম্বার স্টোরি শুনছিলাম। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটি একটু দেখে নিই। আমরা গত ক্লাসে আদিম যুগের মানুষরা কীভাবে সংখ্যা গণনা করত সেই পদ্ধতি শিখেছিলাম। প্রথমে শিখেছিলাম দাগ কেটে সংখ্যা গণনা, এরপরে শিখেছিলাম ইনকা সভ্যতার লোকেরা কীভাবে দড়িতে গিট দিয়ে সংখ্যা গণনা করত। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দড়িতে একটা গিট দিলে 1, 2টা গিট দিলে 2, 3টা গিট দিলে 3, এভাবে তারা সংখ্যা গণনা করত। এরপরে আমরা শিখেছিলাম ট্যালি চিহ্নের মাধ্যমে কীভাবে সংখ্যা গণনা করতে হয়। আমরা ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা গণনা কিন্তু এখনও করি। এরপরে আমরা শিখেছিলাম মায়ানরা কিভাবে সংখ্যা লিখত। তোমাদের নিশ্চয়ই মনে আছে মায়ান সভ্যতার লোকেরা কিভাবে সংখ্যা গণনা করত। তারা 0 কিভাবে লিখত, 1 কিভাবে লিখত, 2 কিভাবে লিখত, 3 কিভাবে লিখত, 5 কিভাবে লিখত, এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা এগুলো নিশ্চয়ই আয়ত্ত করেছ। আমরা আজকে শিখব সংখ্যা গণনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। তো চলো শুরু করি। সংখ্যা গণনার মোট 4টি পদ্ধতি আছে। আমাদের প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে দশমিক পদ্ধতি। এই দশমিক পদ্ধতিতে টোটাল চিহ্ন রয়েছে 10টি। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, মোট 10টি চিহ্ন রয়েছে। এই 10টি চিহ্ন ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা লিখে থাকি। যেহেতু 10টি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এই কারণে এই পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক পদ্ধতি। সংখ্যা গণনার দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে বাইনারি বা দ্বিমিক পদ্ধতি। এই পদ্ধতিতে 2টা ডিজিট রয়েছে বা 2টা অঙ্ক রয়েছে, একটা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই 2টা ডিজিট দিয়ে সংখ্যা গণনা করা হয়ে থাকে। বিশেষ করে কম্পিউটারে এই পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয়ে থাকে। তোমরা এই বাইনারি বা দ্বিমিক পদ্ধতি সম্পর্কে উপরের ক্লাসগুলোতে বিস্তারিত শিখতে পারবে। বিশেষ করে ক্লাস 7-এ এই বাইনারি সংখ্যার গল্প নামে বড় একটা অভিজ্ঞতা আছে। তোমরা নিশ্চয়ই সেখানে যে শিখতে পারবে বিস্তারিত, এটার ব্যবহার কি, কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, বিস্তারিত শিখবে আশা করি। সংখ্যা গণনার তৃতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে অক্টাল পদ্ধতি বা অষ্টক পদ্ধতি। এই পদ্ধতিতে 8টা ডিজিট বা 8টা অঙ্ক রয়েছে। এগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই টোটাল 8টা ডিজিট দিয়ে বা 8টা অঙ্ক দিয়ে আমরা সংখ্যা গণনা শিখব। সংখ্যা গণনার চতুর্থ যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি, বা এখানে 16টা ডিজিট রয়েছে। এই 16টা ডিজিটগুলো কি কি? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এখানে 1, 2, 3, 4, 5, 6টা অক্ষর রয়েছে, A, B, C, D, E, O, F। এই টোটাল 16টা ডিজিট দিয়ে আমরা সংখ্যা গণনা করি। সংখ্যা গণনার এই 4টা পদ্ধতির ভিতরে আমরা শুধুমাত্র এই দশমিক পদ্ধতি সম্পর্কে এই ষষ্ঠ শ্রেণীতে শিখব। বাকি পদ্ধতিগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দশমিক পদ্ধতি কি সেটা একটু শিখে নিই। এই যে 10টি চিহ্ন বা 10টি অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9, এই মোট 10টি চিহ্ন ব্যবহার করে সংখ্যা তৈরির এই পদ্ধতিটাকে বলা হয় দশমিক পদ্ধতি। যেহেতু 10টি চিহ্ন রয়েছে, এই কারণে দশমিক পদ্ধতি বলা হয়। দশমিক পদ্ধতি বলার অবশ্য আরেকটা কারণ আছে। আমরা এখানে অঙ্কগুলো যদি একটা একটা করে অঙ্ক বেড়ে যায়, এটা 10 গুণ করে বৃদ্ধি পায়। যেহেতু 10 গুণোত্তর হয়ে থাকে, এই কারণে এটাকে দশমিক পদ্ধতি বলা হয়ে থাকে। দশমিক পদ্ধতির ইতিহাস সম্পর্কে আসলে আমাদের
আজকের পাঠের বিষয়। এই দশমিক পদ্ধতি আবিষ্কার করেন আমাদের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট। তিনি প্রথম এই দশমিক পদ্ধতিটা আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আর্যভট্টের ছবিটা দেখে নিই। ইনি হচ্ছে সেই বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট। আমরা এখন যে সংখ্যাগুলো লিখি, এই সংখ্যাগুলো চেনার পেছনে বা জানানোর পেছনে এই আর্যভট্টেরই অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আর্যভট্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত শিখতে চাও, জানতে চাও, বহু তথ্য রয়েছে গুগলে, তোমরা সেগুলো সার্চ করে দেখে নিতে পারো। আর্যভট্ট দশমিক সংখ্যা আবিষ্কারের সময় যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আমরা আজকে শিখব। আর্যভট্টের কাছে যেহেতু চিহ্ন ছিল সর্বমোট 10টি, তিনি এই চিহ্নগুলো লিখে ফেললেন। লিখলেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এভাবে 10টি চিহ্ন তিনি লিখে ফেললেন। তিনি 10টি চিহ্ন লেখার পরে তিনি আটকে গেলেন। চিন্তা করলেন, এরপরে আমি কিভাবে লিখব? আমার কাছে 10টি চিহ্ন ছিল, 10টি চিহ্ন তো লেখা শেষ, এখন তো তার কাছে আর কোনো চিহ্ন নেই। এখন কি করবেন? তিনি চিন্তা করলেন, আমার কাছে যেহেতু যতগুলো চিহ্ন ছিল সবগুলো চিহ্ন লেখা শেষ, এখন আমার কাছে আর কোনো চিহ্ন নেই। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, আমরা রোমান সংখ্যায় যেরকম 1-এর সাথে 1 যোগ করে 2 হয়, 2-এর সাথে 1 যোগ করে 3 হয়, আমাদের এখানেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। এই 1-এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, 2-এর সাথে 1 যোগ করে 3 হয়েছে। এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তিনি 9 লেখার পরে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে চিন্তা করলেন, আমার কাছে যতগুলো চিহ্ন ছিল, যেহেতু সবগুলো চিহ্ন শেষ, আমি যদি আবার এর পরবর্তী সংখ্যা লিখতে চাই তাহলে কিভাবে লিখব? তিনি যেহেতু সবগুলো অঙ্ক লেখা শেষ, তার কাছে এখন আর কোনো অঙ্ক নেই, শূন্য আছে। যেহেতু সবগুলো অঙ্ক একবার করে লেখা শেষ, এই জন্য তিনি এই যে কতবার লেখা শেষ, এই বার সংখ্যাটা লিখলেন বাম দিকে। তিনি লিখলেন, আমরা শূন্য ব্যবহার করেছি একবার। কতবার করে এই ডিজিটগুলো ব্যবহার করেছে, এই বার সংখ্যাটা লিখলেন বাম দিকে। এই শূন্য ব্যবহার করেছি একবার। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই শূন্য যতবার লেখা হয়েছে সেটা একটু লাল কালি দিয়ে লেখা আছে। আমরা 1ও ব্যবহার করেছি একবার, 2 ব্যবহার করেছি 2 বার, 2 ব্যবহার করেছি একবার, 3ও ব্যবহার করেছি একবার, 4ও ব্যবহার করেছি একবার, এভাবে প্রত্যেকটা অঙ্কই ব্যবহার করেছি একবার করে। এই বার সংখ্যাটা তিনি লিখলেন প্রথমে। আমরা এখানেও সেই ডিজিটগুলো দেখতে পাচ্ছি। এই যে কতবার লিখলেন, এই বারটা লিখলেন লাল কালি দিয়ে একবার, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 1ও ব্যবহার করেছে একবার, 2 ব্যবহার করেছে একবার, 3ও ব্যবহার করেছে একবার, এভাবে প্রত্যেকটা ডিজিট ব্যবহার করেছে একবার করে। এভাবে তিনি 19 পর্যন্ত লিখে ফেললেন। 19 পর্যন্ত লেখা হয়ে যাওয়ার পর তিনি আবার আটকে গেলেন। তিনি দেখলেন একবার করে লেখাও শেষ, এখন আমি কি করব? তিনি চিন্তা করলেন, একবার করে লেখা শেষ, 2 বার করে লিখলে কি সমস্যা? তিনি একবার করে যেহেতু লেখা শেষ, এখন আর তার কাছে আর কোনো অঙ্ক নেই, কাজেই এখন শূন্য আছে। তিনি শূন্য থেকে শুরু করলেন, এবং যেহেতু দ্বিতীয়বার ব্যবহার করছেন, এ কারণে এখানে শূন্য ব্যবহার করেছে কিন্তু 2 বার। এই যে 2 বার ব্যবহার করছে, এই 2 সংখ্যাটা আমরা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার 1ও ব্যবহার করা হয়েছে 2 বার, 2ও ব্যবহার করা হয়েছে 2 বার, এভাবে প্রত্যেকটা ডিজিট ব্যবহার করেছে 2 বার 2 বার করে। এই 2 বার এটা আমরা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি। এভাবে তিনি 29 পর্যন্ত লিখলেন। 29 পর্যন্ত লেখার পরে তিনি তার কাছে আবার ডিজিটগুলো শেষ হয়ে গেল। ডিজিটগুলো শেষ হয়ে যাওয়ার পরে তিনি আবার চিন্তা করলেন, যেহেতু 2 বার করে লেখা শেষ, এখন তার কাছে আর কোনো অঙ্ক নাই, আছে শূন্য।
তিনি যেহেতু প্রত্যেকটা ডিজিট আবার 3 বার করে ব্যবহার করবেন, এই কারণে এই বার সংখ্যাটা আমরা নীল কালি দিয়ে চিহ্নিত করেছি। 0 ব্যবহার করা হয়েছে 3 বার, 1 ব্যবহার করা হয়েছে 3 বার, 2ও ব্যবহার করা হয়েছে 3 বার, 3ও ব্যবহার করা হয়েছে 3 বার, 4ও ব্যবহার করা হয়েছে 3 বার, 5 ব্যবহার করেছে 3 বার। এভাবে প্রত্যেকটা ডিজিট তিনি 3 বার করে ব্যবহার করলেন। এভাবে প্রত্যেকটা অঙ্ক 9টা ডিজিটের ভিতর থেকে যদি আমরা 2টা 2টা করে লিখতে থাকি, তাহলে 9 নম্বর ঘরে আমরা দেখব যে এই 0 ব্যবহার করা হয়েছে 9 বার, 1 ব্যবহার করা হয়েছে 9 বার, 2ও ব্যবহার করা হবে 9 বার, 3ও ব্যবহার করা হবে 9 বার, 4ও ব্যবহার করা হবে 9 বার, 5 ব্যবহার করা হবে 9 বার, 6ও ব্যবহার করা হবে 9 বার, 7ও ব্যবহার করা হবে 9 বার, 8ও ব্যবহার করা হবে 9 বার এবং 9ও ব্যবহার করা হবে 9 বার। প্রত্যেকটা অঙ্ক 2 বার করে ব্যবহার করলে এই 99-এর পরে কিন্তু আর লেখা যাবে না। 9টা ডিজিট থেকে আমরা যদি প্রত্যেকবার 2টা 2টা করে অঙ্ক নিই, তাহলে 99 পর্যন্ত লেখা যাবে, এর বেশি আর লেখা যাবে না। তিনি এরপরে আটকে গেলেন। আটকে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, প্রত্যেকটা অঙ্ক যেহেতু আমরা একবার করে ব্যবহার করে এভাবে টোটাল 9 বার করে কিন্তু ব্যবহার করা শেষ, এখন তিনি এই প্রক্রিয়াটা আবার শুরু থেকে শুরু করতে চাইলেন। যেহেতু শুরু থেকে শুরু করতে চাইলেন, এ কারণে 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে যদি শুরু করতে হয়, তিনি দেখলেন যে 0 থেকে শুরু করবো, আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 করে 9 পর্যন্ত লেখা হয়ে গেছে, কাজে এদিকেও কিন্তু অঙ্ক শেষ। এই জন্য তিনি আরেকটা 0 দিলেন, এরপরে 1 লিখলেন, অর্থাৎ 100। অর্থাৎ আমরা যদি এদিকে চিন্তা করি, তাহলে এদিক পর্যন্ত 1 2 3 4 এভাবে 90। এর পরের সংখ্যা যদি লিখতে হয়, তাহলে আরেকটা 0 যদি বাড়াতে হয়, টোটালে 10টা 0 দিতে হবে। তো 10-এর পরে যদি আমরা আরেকটা 0 দিই, তাহলে 100 হয়ে যাবে। 100 লিখলেন, অর্থাৎ 100 লিখতে হলে আমাদেরকে 10টা 0 দিতে হবে। 101 যদি লিখতে হয়, তাহলে 10 বার 1, এই যে বার কতবার 1 লেখা হয়েছে সেই বারটা আমরা আগে লিখি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা এই যে এখানে 10 এরপরে যদি 1 দিই, তাহলে 101 হবে। এই যে 10 সংখ্যাটা, এটা তিনি কিভাবে লিখলেন? তিনি এর একটা নাম দিলেন। যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা হয়ে থাকে, তাহলে বাম দিকে যে অঙ্কটা থাকবে তিনি তার নাম দিলেন হচ্ছে দশক। যদি দশকের বাম দিকে কোনো অঙ্ক থাকে, তিনি তার নাম দিলেন শতক। আর শতকের বাম দিকে যদি তিনি কোনো ডিজিট বা অঙ্ক থাকে, তিনি তার নাম দিলেন সহস্র বা হাজার। তিনি আরও লক্ষ্য করলেন যে এই যে একটা একটা করে অঙ্ক যখন বাড়ছে, দেখলেন যে এই সংখ্যার 10 গুণ করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা 10 লিখি, এর সাথে যদি আরও একটা ডিজিট বেড়ে যায়, তাহলে 10 গুণ বেড়ে যায়, 10 10 100 হয়ে যায়। আমরা যদি আর একটা ডিজিট বাড়াই, তাহলে আরও 10 গুণ বেড়ে যায়। এই যে 10 গুণ গুণ করে বাড়ে, এই কারণে এই পদ্ধতিটার নাম তিনি দিলেন দশমিক পদ্ধতি। আর্যভট্টের একটা বিখ্যাত গণিত বই আছে, এটা আর্যভট্টম বা আর্যভটিয়া বলা হয়ে থাকে। এই বইটাতে 4টা অধ্যায় আছে, আমরা এই সম্পর্কে একটু পরে শিখি। এই যে আমাদের সংখ্যা পদ্ধতিতে 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে, যার বাংলায় এক একটার নাম দিলাম হচ্ছে অঙ্ক, আর ইংরেজিতে এটার নাম দেওয়া হলো ডিজিট। যেহেতু 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে এটার নাম হচ্ছে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতিতে এই 10টা ডিজিট কিন্তু সব ডিজিটগুলোই সার্থক নয়। কিছু ডিজিট আছে যেগুলোর সার্থক অঙ্ক রয়েছে। আমরা যদি ডিজিটগুলো লিখি, 0 1 2 3 4 5 6 7
8, 9, 10। এই 10টা ডিজিটের ভিতরে সবগুলো ডিজিট কিন্তু সার্থক নয়। একটা ডিজিট আছে যেটা সহকারী ডিজিট বলা হয়ে থাকে, এটা হচ্ছে 0। কারণ শূন্যের নিজস্ব কোনো মান নেই, কিন্তু যখন এই সংখ্যাটা বা এই ডিজিটটা এখানে সার্থক যে অঙ্কগুলো রয়েছে 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত, এগুলোর যদি ডান পাশে বসে তাহলে এটার একটা অর্থ থাকে। এই কারণে এটাকে আমরা সহকারী ডিজিট বলা হয়ে থাকে, শূন্যটাকে। এই শূন্য বাদে বাকি যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোকে আমরা বলি সার্থক ডিজিট, আর 0 হচ্ছে সহকারী ডিজিট। আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এটা শুধু 1 প্রকাশ করবে, কিন্তু 0টাকে যখন আমরা ডান দিকে লিখব তখন কিন্তু এটা 10 হয়ে যাবে। অর্থাৎ আগে ছিল 1, এখন কিন্তু এটা 10 গুণ বেড়ে গিয়েছে। কাজে 0 যখন বাম দিকে থাকবে তখন কিন্তু তার কোনো অর্থ প্রকাশ করবে না, নিরর্থক। কিন্তু 0 যখন ডান দিকে বসবে তখন কিন্তু এটা 10 গুণ বাড়িয়ে দেবে, তখন কিন্তু এর একটা অর্থ আছে। এই কারণে 0টাকে আমরা বলছি সহকারী বা সাহায্যকারী ডিজিট, আর 0 বাদে বাকি যে ডিজিটগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি সার্থক ডিজিট। আমরা যদি 2 লিখি এর কিন্তু অবশ্যই একটা অর্থ আছে, কিন্তু যদি আমি 0 দিয়ে 2 লিখি তাহলেও কিন্তু একই অর্থ প্রকাশ করে। কিন্তু যদি আমি 2 লেখার পরে 0 লিখি তখন কিন্তু এটা 2 থেকে 10 গুণ বেড়ে গিয়েছে। কাজে 0-এর কিন্তু এখন অর্থ হয়েছে, এটা 10 গুণ বাড়িয়ে দিয়েছে। কাজে এই 0 কিন্তু যখন ডান দিকে বসছে তখন এটা অর্থ বা মান থাকছে, কিন্তু যখন বাম দিকে বসছে তখন কিন্তু এটা নিরর্থক। কাজে 0 সাহায্য করবে তখনই যখন কোনো ডিজিটের ডান দিকে বসবে, বাম দিকে বসলে কিন্তু এর কোনো অর্থ হবে না। এই কারণে আমরা 0কে বলছি এটা সহকারী ডিজিট, আর 0 বাদে বাকি যে 8টা ডিজিট রয়েছে, বাকি 9টা ডিজিট রয়েছে, এই 9টা ডিজিটটাকে আমরা বলছি সার্থক ডিজিট বা সার্থক অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক পদ্ধতির যে ইতিহাস শিখলাম, তোমরা যদি আর্যভট্ট সম্পর্কে আরও শিখতে চাও তাহলে গুগলে সার্চ দিয়ে শিখে নিতে পারো। আর্যভট্টের একটা বিখ্যাত গণিত বই ছিল, সেটা হচ্ছে আর্যভট্টিয়া বা আর্যভট্টম। আমি বলেছিলাম যে এর 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় দিয়ে বইটা শেষ। এই 4টা অধ্যায়ের ভিতরে একটা অধ্যায় ছিল হচ্ছে গণিতপদ। এই গণিতপদ বইটাতেই নাকি অধ্যায়টাতেই তিনি ছন্দে ছন্দে এই গণিতের বিষয়গুলো উপস্থাপন করেছিলেন। তিনি ওইখানে লিখেছিলেন স্থানম স্থানম 10 গুণম, অর্থাৎ স্থান যদি 1 করে বাড়তে থাকে তাহলে 10 গুণ করে বাড়তে থাকে। এই সম্পর্কিত যদি আরও বিস্তারিত শিখতে চাও তাহলে গুগলে সার্চ দেবে, সেখানে বিভিন্ন তথ্য আছে, সেই তথ্য সম্পর্কে জানবে। আশা করি তোমরা সব কিছুই ভালো মতো শিখবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।